আজকে তোমাদের শোনাব ট্রেনে ৮ ঘন্টা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে। এমন সময় মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল। রাত্রি 11:25 প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই তাহার ছিল না। করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে। কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল। আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহার বরযাত্রী আসিয়াছিল। পাশাপাশি দুটি স্টেশন, মাঝে মাত্র 15 মাইলের ব্যবধান। ট্রেনে ৮ ঘন্টার বেশি সময় লাগে না। কিন্তু অসুবিধা এই যে 11:25 পর রাত্রি আর গাড়ি নাই। তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া ওঠে, পরদিন প্রাতে ফিরিলেই চলিবে। সকলেই প্রায় রেলের কর্মচারী, রেল তাহাদের ঘর বাড়ি। 11টা বাজিয়া 5 মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকাহাঁকি করিতেছিল, সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল। বিবাহ বাড়ি হইতে স্টেশন পাকা 2 মাইল। এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল। চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পলাইয়া আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে, তাহাও বুঝিতেছিল। কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার দুরন্ত লোভ সম্বরণ করিতে পারে নাই। বাসায় আর কেহ নাই। করুণা সারা রাত একলা থাকিবে। দিনকাল খারাপ। এমনি কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিতেছিল। করুণার জন্য বস্তুত ভয়ের কোনো কারণ ছিল না। স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার, আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা। আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল। প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয়। কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই। তবু সে মনীষ রাত্রেই বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল, তার একমাত্র কারণ। কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না। সত্য বটে, মনীষের মাত্র 2 বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না, এমন বদনামও তাহার রটিয়া গিয়াছে। কিন্তু কৈফিয়ত হিসেবে ও কথা উত্থাপন করা অতীব লজ্জাকর। সে যা হোক, 12টার মধ্যেই সে বাড়ি পৌঁছিয়া যাইবে। 8 ঘন্টার পথ। হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে। হয়তো কেন, নিশ্চয়ই ঘুমিয়া পড়িয়াছে। করুণা মোটে রাত জাগিতে পারে না। মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে। মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর বসিয়া পড়িল। ট্রেন তখন সবেগে চলিতে আরম্ভ করিয়াছে। কামরার মধ্যে 2টি লোক। একজন একটা বেঞ্চি জুড়িয়া লম্বাভাবে লেপ মুড়ি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন। গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তা খানেকের দাড়ি গজাইয়া কৃষ্ণতার একটা গাঢ়তর প্রলেপ লাগাইয়া দিয়াছিল। তিনি শুইয়া শুইয়া অনিমেষ চক্ষে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন। অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্প বয়স্ক বলিয়া বোধ হয়। সে একটা বিলাতি কম্বল দিয়েছে। বেঞ্চির কোণে ঠেসান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল। তাহার চেহারা রোগা, হাড় বাহির করা, গাল বসিয়া গিয়া চোয়ালের অস্থি অস্বাভাবিক রকম উঁচু হইয়া উঠিয়াছে। 2 চোখের কোলে গভীর কালির আঁচড়। এই 2 যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল। মনীষের আগমনে তাহা অর্ধপথে থামিয়া গিয়াছে। মনীষ বসিলে রোগা লোকটি জিজ্ঞাসা করিল, কদ্দূর যাওয়া হবে? মনীষ বলিল, আমি পরের স্টেশনেই নেমে যাব। এক জাতীয় লোক আছে, রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে। রোগা লোকটি সেই শ্রেণীর।
মনীষের রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনি রেলেই কাজ করেন? হ্যাঁ, আমিও স্টেশনের পার্সেল ক্লার্ক। লোকটি যখন হাসিয়া বলিল, বেশ বেশ, আসুন এই কম্বলের ওপর বসুন। আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি, কিন্তু রেলের বাবুদের মতন এমন মাইটিয়ার লোক খুব কম দেখা যায়। কিছুতেই পেছ পাও নন। তা মহাশয়ের জলপথে চলা অভ্যাস আছে কি? যদি থাকে মালের অভাব হবে না। মনীষ একটু বিস্মিত হইয়া বলিল, জলপথ? লোকটি রসিক একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল, মাঘ মাসে শীত, তার উপর ট্রেন জার্নি, শরীর গরম থাকে কি করে বলুন দেখি? অনুষ হাসিয়া বলিল, হো বুঝেছি, না আমারও জিনিস চলে না, কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই। লোকটি বেঞ্চির তলা হইতে একটি হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটি বোতল ও গেলাস বাহির করিল এবং বোতলের তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল, একলা এ জিনিস খেয়ে সুখ হয় না। ও ভদ্রলোকে অফার করলুম, তা উনিও এ রসে বঞ্চিত। বলুন দেখি, এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আছে কি? মনুষ্য মৃদু হাস্যে বলিল, তা তো বটেই। গেলাসের পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল, সেই কথাই এতক্ষণ ভদ্রলোককে বলছিল। দুনিয়ায় আসা কিসের জন্য? যতদিন বেঁচে আছি প্রাণ ভরে মজা লুটব, কি বলেন? মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল। বলিল, ঠিক কথা। বোতল গেলাস ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল। একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল। সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িয়া বলিল, আমার নাম চারু চন্দ্রগুপ্ত। ইন্স্যুরেন্সের দালালি করি। 36 বছর বয়স হয়েছে। অনেক বাজার ঘেঁটে বেরিয়েছি মশাই, কিন্তু এ দুনিয়ায় সার বস্তু যদি কিছু থাকে সে ওই বোতল, বুঝেছেন তো? মনীষ সিগারেট টানিতে টানিতে বলল, চারুচন্দ্রগুপ্ত বলিল, এতে লজ্জাই বা কি? পুরুষ হয়ে জন্মেছি কি জন্যে? মজা লুটব বলে। কিন্তু মশাই, একটি বিষয় আপনাদের সাবধান করে দিই, যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না। খবরদার খবরদার। ও পথে হেঁটেছেন কি সব ভেস্তে গেছে। মনীষ কোনো কথা বলিল না। চারু আবার আরম্ভ করিল, আমাকেই দেখুন না, 15 বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি। কখনো ঠকেছি কি? নিজে রোজগার করি, নিজের ফুর্তিতে ওড়াই, কারোর তোয়াক্কা রাখি না। কা মজায় আছি বলুন তো? কিন্তু বিয়ে করলে এটা হতো কি, একদিনে 17টা ছানা গজিয়ে যেত। প্যান প্যান, ঘ্যান ঘ্যান, ডাক্তার আর ঘর, একবার ভেবে দেখুন দেখি। মনীষ এবারও চুপ করিয়া রহিল। লেপের মধ্যে শয়ান লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগলো অবিবাহিত জীবনের অপ্রাপ্য সুখৈশ্বর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে। তিনি কোনো মতে আত্মসম্বরণ করিয়া বলিলেন, যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না। চারু মনীষকে বলিল, ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল। ইতিহাস তো নয়, মহাভারত। 15 বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডই যে করলুম, শুনলে বুঝবেন। গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল, কখনো ইলোপ করেছেন? উনি সভায় বলিয়া উঠিল, না। লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করাইয়া দিলেন, ওটা হয়ে গেছে, শালকের গল্পটা বলেছিলেন। চারু বলিল, হ্যাঁ, শালকের গল্পটা, কিন্তু ওতে নূতনত্ব কিছু নেই মশাই। অমন 10টা আমার জীবনে হয়ে গেছে। মনীষ ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করিল, শালকের গল্প? চারু বলিল, তখন আমি শালকে থাকি, বছর 3 আগেকার কথা। ঠিক পাশের বাড়িতেই, বুঝলেন কি না, একটি 16 বছরের তরুণী, খাসা দেখতে মশাই, রং ফেটে পড়ছে, ঠিক বাঁ চোখের নিচে একটি তিল, আর গরম সে কথা নাই বলল। মনে মনে বুঝে নিন, এক কথায় যাকে বলে রমণী। বলুন দেখি, লোভ সামলানো যায়? তার তখনও বিয়ে হয়নি, তবে হব হব করছিল। আমি দেখলুম বিয়ে করলেই তো পাখি উড়ে যাবে। চিঠি মতলব ঠিক করে জানালা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলুম। চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছচ্ছে কিনা দেখছি, জবাব নেই। সে আগে জানলা এসে দাঁড়াতো, আজকাল আর তাও দাঁড়ায় না। আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায়। কিন্তু আমিও পুরনো ঘাগি, অত সহজে ছাড়বার পাত্র নই। লেগে রইলুম। বুঝলুন, কিছুদিন খেলবে। তারপর দিন 15 পরে হঠাৎ একদিন জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে, আপনি আমাকে যদি আর চিঠি দেন
বাবাকে বলে দেব। চারু কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল, বাবাকে বলে দেব? কথাটা সব মেয়েরই বাঁধিগত, বুঝেছেন? ন্যাকাম। আসলে পেটে খিদে মুখে লাজ। আমি আরও প্রেমসে চিঠি চালাতে লাগলুম, কিন্তু 1 সপ্তাহ কেটে গেল, তবু সে কোনো সাড়া শব্দ দিলে না। ঐশী বাপকেও বললে না, সে কথা বলাই বাহুল্য। বাড়ির ঝিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিল। ঠিক করলুম এবার আর চিঠি নয়, অন্য চাল চালতে হবে। খবর পেলুম রোজ সন্ধ্যের পর ছুরি খিড়কির বাগানে যায়। একদিন শর্মাও পাঁচিল ডিঙিয়ে সেখানে গিয়ে হাজির। আচমকা আমাকে দেখে তো আঁতকে উঠল, পালাবার চেষ্টা করলো। আমি পথ আগলে দাঁড়ালুম, থিয়েটারি কায়দায় বললুম, বুক ফেটে যাচ্ছে তোমার জন্য। সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে। আমি তখন নিজ মূর্তি ধারণ করে বললুম, চেঁচালে কোনো ফল হবে না, আমি জোর যা দুঘা মার খাবো, কিন্তু তোমার ইহকাল পরকালের দফা রফা, সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো করো। মেয়েটা চেঁচালে না বটে, তবু বাঘ মানতে চায় না। তখন আমি ব্রহ্মাস্ত্র ছাড়লুম, বলুম, আমার 2 মুসলমান বন্ধু পাঁচিলের ওপরে দাঁড়িয়ে আছে, চেঁচা মেচি গোলমাল করেছ কি, তারা এসে মুখে কাপড় বেঁধে দেবে, বুঝলে? যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না, শুধু তুমি আর আমি। চারু আবার ব্যাগটা বাহির করিল, বোতল হইতে গেলাসে ঢালিতে প্রবৃত্ত হইল। লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুব্ধতা ঝরিয়া পড়িতেছিল। তিনি প্রশ্ন করিলেন, তারপর? বিলাস গলায় উপর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃত করিল। তারপর হাসি হাসি মুখে বলিল, তারপর আর গিয়ে রাজি হয়ে গেল। মনীষের হাতের সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিবিয়া গিয়াছিল। সমস্ত শরীর শক্ত করিয়া সে কাহিনী শুনিতেছিল। এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সেটা ছুঁড়িয়া ফেলিয়া দিল। চারু বইল, কিন্তু হলে কি হবে মশাই, মেয়েটা পোষ মানলে না, তারপর থেকে খিড়কির বাগানে আশাই ছেড়ে দিলে। ওদিকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল, আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল। দিন কয়েক পরে আমিও শালকে ছেড়ে দিলুম। তার বিয়েটা দেখা হলো না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল। ট্রেনের বেগ ডিস্টেন্ট সিগন্যালের কাছে আসিয়া মন্দীভূত হইল। চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা রাখিল। আবার ফিরে আসবে পরবর্তী অংশে। আজকে এই পর্যন্ত।